আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা বেশ ভালো মতো তোমাদের পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছ। তো তোমাদের পরীক্ষার প্রস্তুতি সুদৃঢ় করতে ইতিমধ্যেই তোমরা উদ্ভাসের মডেল টেস্ট প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছো। সম্প্রতি তোমাদের আইসিটি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। আশা করছি সবার পরীক্ষা বেশ ভালো হয়েছে। তো আজকের ক্লাসে আমি তোমাদের আইসিটি পরীক্ষা থেকে বাছাইকৃত কিছু প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এতে করে তোমাদের কনফিউজিং কোশ্চেনগুলোর ব্যাপারে একটা আইডিয়া হবে যে সলিউশনটা কীভাবে করা যেতে পারো। তার পাশাপাশি আমরা আইসিটি কোশ্চেনগুলো কীভাবে ডিল করলে আমাদের জন্য সেটা ভালো হবে, সেই জিনিসটা আমরা এখানে দেখার ট্রাই করব। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। ওকে, তো আমাদের প্রথম দিকে কিছু সৃজনশীল প্রশ্ন থাকবে, এরপরে আমরা ধারাবাহিকভাবে কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করার ট্রাই করব। তো আমাদের প্রথম যে প্রশ্ন আছে এখানে বলা হচ্ছে, আরিফ দোকানে রং কিনতে গিয়েছিল, সে লাল রঙের সে একটা প্রোডাক্ট কিনেছে, তারপরে সবুজ রঙের সে একটা প্রোডাক্ট কিনছে, তারপর নীল রঙের সে একটা প্রোডাক্ট কিনছে। সবগুলোর দাম দেখো আলাদা আলাদা সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে। ওকে, তো আমাদের এই উদ্দীপকের প্রেক্ষাপটে গ আর ঘ নম্বর কোশ্চেন সলভ করতে হবে। তার আগে আমরা একটু ক খটা দেখে আসি। দেখো ক নম্বর কোশ্চেন যেটা আছে এখানে বলতেছে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো। তো তোমরা এটা জানো যে সংখ্যা পদ্ধতি বলতে আমরা চিহ্ন প্রতীকের সাহায্যে কোনো একটা পরিমাণ প্রকাশ করার যে উপায় সেটাকেই বুঝি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা একটু দেখে নিলাম। এরপরে নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে, বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক এক জিনিস নয়। তোমরা এই জিনিসটা খুব ভালো করেই জানো যে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় বুলিয়ান চলক নামের একটা কনসেপ্টের সাথে পরিচিত হই। বুলিয়ান চলক বলতে এমন চলককে বোঝায় যেই চলক বুলিয়ান মান ধারণ করতে পারে। বুলিয়ান চলক এমন চলক যেই চলক বুলিয়ান মান বলতে আমরা কি বুঝি? 0 অথবা 1। অর্থাৎ কম্পিউটারের জন্য যেই দুইটা প্রতীক আমরা বরাদ্দ করে রাখছি, 0 আর 1, যেখানে 0 বলতে বোঝায় তোমার লো ভোল্টেজ, 1 বলতে বোঝায় হাই ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এই আমাদের বুলিয়ান চলক, ঠিক আছে? আর প্রোগ্রামিং চলক কি? আমরা প্রোগ্রামিং ভাষায় যেই চলক ইউজ করি আমাদের তথ্য সংরক্ষণ করে রাখার জন্য কোডের মধ্যে, সেটাই প্রোগ্রামিং চলক। প্রোগ্রামিং চলক কিন্তু তোমার কয়েক ধরনের হতে পারে। যেমন ইন্টিজার একটা টাইপ আছে, যেই ইন্টিজার টাইপ চলকের মাধ্যমে আমরা পূর্ণ সাংখ্যিক মান ধরে রাখতে পারি। আবার ফ্লোটিং পয়েন্ট একটা টাইপ আছে, এটার মাধ্যমে আমরা ভগ্নাংশযুক্ত মান ধরে রাখতে পারি। আবার ক্যারেক্টার নামক একটা টাইপ আছে, ডেটা টাইপ, যেটার মাধ্যমে আমরা চলকের মধ্যে তোমার ক্যারেক্টার টাইপের ডেটা ধরে রাখতে পারি। তাহলে দেখতেই পারতেছো দুইটা ভিন্ন ভিন্ন ধরনের তথ্য বা ডেটা স্টোর করতে পারে, ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। সেই কারণে আমরা বলতে পারি যে বুলিয়ান চলক আর প্রোগ্রামিং চলক কোনোভাবেই কিন্তু এক নয়, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এইটা নিয়েও ডিসকাস করা হয়ে গেল। এরপর আমরা গ নম্বর কোশ্চেনের সলিউশনে যাই। আমাদের গ নম্বর কোশ্চেনে বলছে, সবগুলো রঙের মোট দাম বাইনারিতে কত? তো আমাদের এই যে বিভিন্ন রঙের দাম বিভিন্ন পদ্ধতিতে দেওয়া ছিল, এগুলোকে এখন বাইনারিতে নিতে হবে, ঠিক আছে? তাহলে এইটা আমরা পরের পেজে সলভ করা শুরু করি, চলো। তো আমরা এখন গ নম্বরের সলিউশন দেখব। তো গ নম্বরে আমাদের 3টা রঙের দাম 3 সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে। এই যে আমাদের লাল রঙের দাম দেওয়া আছে হেক্সা, সবুজ রঙের দেওয়া আছে অক্টালে, আর আমাদের নীল রঙের দাম দেওয়া আছে বাইনারিতে। তাহলে আমরা প্রথমেই সবগুলো লিখে ফেলি। এই যে লালের দাম দেওয়া আছে আমাদের 7D হেক্সাডেসিমালে। তারপরে সবুজের দাম দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে দেখো তো, 132, এটা অক্টালে। আর আমাদের নীল রঙের দাম দেওয়া আছে তোমার বাইনারিতে সেটা কত দেওয়া একটু দেখি। এটা দেওয়া তোমার 1010111। তাহলে লিখি আমি 1010111। ওকে, তাহলে এইটা আমাদের বাইনারিতে দেওয়া। তো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে প্রথমেই এই লাল আর সবুজ রঙের যেই দাম, সেই দামগুলোকে বাইনারিতে লিখে ফেলা, ঠিক আছে? যেন আমরা এদেরকে বাইনারিতে যোগ করে ফেলতে পারি। তুমি চাইলে সবগুলোকে ডেসিমালে নিয়ে যোগ করে আবার বাইনারিতেও নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
তো 7D এইটাকে হচ্ছে আমরা হেক্সাডেসিমালে নিব। তো কীভাবে নিব? এই যে প্রত্যেকটা ডিজিটকে আমরা কি করব বলো তো, আমরা হচ্ছে 4 বিট করে করে বাইনারিতে লেখার চেষ্টা করব, ঠিক আছে? তোমার যদি মনে না থাকে আমি একটু মনে করাই দিই। এই যে 4 বিট বাইনারিতে লেখার জন্য হচ্ছে এই যে তুমি উপরে এইভাবে 8421 লিখে নিবা। এরপর তুমি কোনো সংখ্যার যদি দশমিক মান জানো তাহলে তুমি ইজিলি এই দশমিক মান কোন কোন সংখ্যা যোগ করলে আসে সেটার মাধ্যমে ওই সংখ্যাগুলোর নিচে 1 বসায় বসায় বাকি সংখ্যার নিচে 0 বসায় বসায় তুমি হচ্ছে কি পেয়ে যাবা, বাইনারি প্রকাশটা পেয়ে যাবা, ঠিক আছে? আমরা একটা করি তাহলেই বুঝতে পারবা। এই যে 7 এটাকে আমি 4 বিট বাইনারিতে নিতে যাচ্ছি, তাহলে কিভাবে নিব? এই যে আমার দেখতে হবে এই উপরের এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 7 পাই। কোন কোন সংখ্যা যোগ করলে 7 পাই? এই যে আমরা হচ্ছে 4 2 1 এই তিনটাকে যোগ করলে 7 পাই, তাহলে এদের নিচে 1 বসাবো আর বাকি জায়গায় 0, তাহলে এইটাই হচ্ছে আমার 7-এর বাইনারি প্রকাশ, ঠিক আছে? তাহলে আমি 7-এর জায়গাতে এখন লিখতে পারবো হচ্ছে তোমার 0, তারপরে হচ্ছে তোমার 3টা 1। ওকে, তাহলে হয়ে গেল আমার 7-এর বাইনারি। এরপরে আসো ডি। হ্যাঁ, ডি। তো ডি একটা হেক্সাডেসিমাল ডিজিট, এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল হচ্ছে তোমার 13। হ্যাঁ, ডি এর ইকুইভ্যালেন্ট ডি হচ্ছে তোমার ডেসিমাল 13-র সমান। ওকে, তাহলে তুমি এবার দেখো যে এই উপরের সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 13 পাই। কোন কোন সংখ্যা বলো তো? এই যে আমাদের 8 4 2 8 4 1 2 না 8 4 যোগ করলে 12 আর এই যে 1 13, তাহলে 8 4 1 এই তিনটাকে যোগ করলে আমরা যেহেতু 13 পাই, তাহলে যে এই তিনটার নিচে 1 বসাবো, বাকি জায়গায় 0। এই তো আমার চলে আসতেছে হচ্ছে 13-র বাইনারি। তাহলে ডি এর জায়গায় আমি বসাবো হচ্ছে 1101 1101, এই তো হয়ে গেছে। তাহলে দেখো আমি কিন্তু লাল রঙের দামকে বাইনারিতে লিখে ফেলছি, ঠিক আছে? তাহলে কাজ শেষ। এইবার আসো আমরা সবুজ রঙের দামকে বাইনারিতে লিখি। সবুজ রঙের দাম কত দেখো? 132। তাহলে তোমরা জানো অক্টালের কোনো একটা ডিজিটকে বাইনারিতে নিতে হলে আমাদের 3 বিটে প্রকাশ করতে হয়। তাহলে 3 বিটের জন্য হচ্ছে তুমি এই যে 421 এই তিনটা সংখ্যার যোগফল কিভাবে নিলে তুমি ওই সংখ্যাটা পাও, এটা দেখলেই হবে। তাহলে প্রথমে আছে 1কে হচ্ছে আমরা 3 বিট বাইনারিতে নেওয়ার জন্য হচ্ছে এই যে কাকে যোগ করব? শুধু 1কেই নিব, তাহলে বাকি ঘরগুলোতে 0 আর 1-এর নিচে একটা 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি অক্টাল ডিজিট 1-এর বাইনারি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 001। আচ্ছা, আমি একটা 0 বাইরে দেই আর তারপর হচ্ছে আমি তার পাশে 01 লিখি। কেন একটা ডিজিট বাইরে দিলাম? কারণ আমাদের এখানে 3টা ডিজিট আছে, 3টার জন্যই আমার 3 ঘর করে লাগবে, তাহলে টোটাল 9 ঘর লাগবে। আমি বরাবর রাখতে চাচ্ছি, ঠিক আছে? উপরের বাইনারি নাম্বার আর নিচের এইটাকে। তাহলে 1-এর জন্য আমি বাইনারিটা লিখে ফেললাম। এবার আসো 3-এর জন্য। 3-এর জন্য আমি 3 বিট বাইনারি লিখতে চাচ্ছি। তাহলে 3 আমি কাদের কাদের যোগ করলে পাই? এই যে 2 আর 1কে যোগ করলে পাই। তাহলে 2 আর 1-এর নিচে 1 দিলাম আর বাকি জায়গায় 0। তাহলে এই যে এইটাই হচ্ছে আমার 3-এর বাইনারি। তাহলে আমি লিখে ফেলি 3-এর বাইনারি 011। এরপরে আছে 2 এর জন্য আমরা কি করব? 2 এর জন্য হচ্ছে এই যে আমরা একটা ঘরেই 1 বসাবো, বাকি জায়গায় 0, এই যে পেয়ে যাচ্ছি আমরা 2-এর বাইনারি, তাহলে 010। এই তো হয়ে গেল। তাহলে দেখো আমরা লাল সবুজ দুইটাকেই কিন্তু বাইনারিতে লিখে ফেলছি। এখন 9 ঘর মেলানোর জন্য আমি হচ্ছে এই যে এইখানেও বামে একটা 0 দিয়ে দিলাম। দেখো উপরে 9 ঘর নিচে 9 ঘর মিলে গেছে না? মিলে গেছে। তাহলে এইবার এই দুইটাকে হচ্ছে আমরা যোগ করে দিব, ঠিক আছে? এই দুইটাকে যোগ করে দিই, চলো। এই দুটাকে যোগ করলে আমি পাবো লাল আর সবুজের যোগফল, ঠিক আছে? লাল আর সবুজের দামের যোগফল। ওকে, তাহলে চলো শুরু করি। যোগফল তোমরা জানো ডান থেকে শুরু করতে হয়, তাহলে আমি এখান থেকে যোগফল শুরু করি। 1 আর 0 যোগ করলে কত হয়? 1। ভেরি গুড। এরপর সেকেন্ড ঘরে পাচ্ছি হচ্ছে তোমার সেকেন্ড ঘরে পাচ্ছি কি আমরা? 0 আর 1 যোগ করলে কি হয়? আবার আরও একটা 1। এরপর তারপরের ঘর এই যে চলে গেলাম, তারপরের ঘরেও কি পাচ্ছি? একটা 1 একটা 0, কোনো ক্যারি নাই কিন্তু। তাহলে এই যে আবার যোগ করে 1, কোনো ক্যারি নাই। ওকে, তাহলে আমরা চলে যাই এইবার তার পাশের ঘরে। হ্যাঁ, এই তো। এবার দেখো আমরা দুইটা 1 পাচ্ছি। তো তোমরা জানো বাইনারিতে দুইটা 1কে যোগ করলে আমাদের যোগফল হয় 10।
তো 1 0 0টাকে হচ্ছে আমরা বরাবর বসাবো, আর হাতে যেই 1টা আছে ওইটাকে পাশে লিখে ফেলবো, এই যে পাশে উপরে লিখে ফেলছি, এই যে হয়ে গেল। তাহলে এইবার আমরা তার পাশের ঘরে চলে যাচ্ছি। ওকে, এইবার দেখো আমাদের এই ঘরে আছে 3টা 1, তো বাইনারিতে 3টা 1কে যোগ করলে যোগফল আসে 1 1। তো তুমি ঘরের 1টা ঘরে বসাবা আর হাতের 1টা পাশে ক্যারি হিসাবে লিখে ফেলবা, এই যে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এই ঘরে এইবার হচ্ছে 2টা 1 যোগ করতে হচ্ছে। তো 2টা 1 যোগ করলে তুমি জানো আমাদের কি আসে, যোগফলে 0 আসে আর ক্যারিতে 1 আসে। তাহলে ক্যারির 1টাকে হচ্ছে আমি কি করব, পাশে লিখে ফেলবো, এই যে পাশে লিখে ফেললাম, ঠিক আছে। ক্যারির 1টাকে আমি পাশে লিখে ফেললাম। তাহলে এইবার দেখো আবার আমরা 3টা 1 পাচ্ছি, 3টা 1 পাইলে আমাদের যোগফল আসে 1 আর হাতেও একটা 1 থাকে। তাহলে আমরা হাতের 1 সহ পরের সংখ্যাগুলোকে যোগ করব, ঠিক আছে। এই যে আমাদের হাতের 1 সহ যোগ করতে হবে, ঠিক আছে। সবসময় এই হাতের 1টা উপরে লিখে ফেলবা, ওকে, হাতের 1টা সবসময় উপরে লিখে ফেলবা। তাহলে এই যে এই ঘরে দেখো একটা 1 2টা 0 যোগ করলে শুধু 1 হবে, হাতে কোনো ক্যারি নাই, তার মানে এই যে বাম ঘরে আমাদের একটা 0 চলে আসবে এই 2টা 0 যোগ করার পর, যেটা তুমি চাইলে নাও লিখতে পারতা। তো ফাইনালি এই যে তুমি সংখ্যাটা দেখতে পারতেছো আমি মাত্র লিখলাম, এটাই হচ্ছে আমার লাল রং আর সবুজ রঙের দামের যোগফলের বাইনারি প্রকাশ, ঠিক আছে। ওকে, তাহলে এইবার তোমার ফাইনাল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দামের সাথে তোমাকে এই নীল রঙের দামটা যোগ করে লিখতে হবে। হ্যাঁ, খুবই সিম্পল। তাহলে চলো এইবার আমরা এই কাজটা করার চেষ্টা করি। আমি এই জন্য যেটা করব সেটা হচ্ছে এই দামটাকে একটু নিচে নিয়ে আসি, যেন আমরা ক্যারিগুলোকে আবার উপরে লিখতে পারি, ঠিক আছে। একটু নিচে নিয়ে আসলাম, ঠিক আছে, পারফেক্ট। এরপর আমি হচ্ছে এই যে এই দামটাকে, নীল রঙের এই দামটাকে নিচে নিচে লিখে ফেলবো, ঠিক আছে। তো আমাদের কয়টা ঘর আছে, 3 5 7, তার মানে 7টা ঘর আছে, বামে 2টা অতিরিক্ত 0 বসাইতে হবে। তাহলে ওই 2টা 0 আগে বসাই ফেলি। এরপর এই যে 7টা ঘরে আমি বসাবো হচ্ছে তোমার 1 0 1 1 0 1, তারপরে বসাবো হচ্ছে 0, তারপরে 1 1 1, এই যে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইবার হচ্ছে আমরা এদেরকে আবার যোগ দিই, চলো এদেরকে আবার যোগ দিই। তাহলে আবার হচ্ছে আমরা বাম থেকে শুরু করব, এই যে এই ঘর থেকে শুরু করব, ঠিক আছে, এখান থেকে শুরু করি। তাহলে আমরা দেখো কি পাচ্ছি, 2টা 1 পাচ্ছি, 1 পাইলে যোগ করলে 0, হাতে আসবে একটা 1, এই 1কে উপরে লিখে ফেললাম, ওকে। এই ঘরে দেখো 3টা 1 পাচ্ছি, যোগ করলে 1, হাতে 1 আছে, এটাকে পাশে লিখে ফেললাম। আবার 3টা 1 পাচ্ছি, 1 লিখে ফেললাম, হাতের 1টাও পাশে লিখে ফেলি, ওকে। এবার দেখো এই ঘরে শুধু একটা 1, তার পাশের ঘরে 2টা 1, তাহলে 0 জায়গায় লিখে ফেললাম আর হাতের একটা 1 পাশে লিখে ফেললাম। এই ঘরে একটা 1, তাহলে শুধু 1 লিখে ফেললাম, এইবার আর হাতে কিছু নাই। পাশের ঘরে দেখো 2টা 1, ঘরের 0 ঘরে লিখে ফেললাম, পাশের 1 পাশের ঘরে। এবার দেখো 2টা 1, ঘরের 0 ঘরে লিখে ফেললাম, পাশের 1 পাশে। সো ফাইনালি লাস্ট ঘরে দেখো একটা 1, তাহলে আমরা 1 লিখে ফেলি, এই যে। তাহলে এই হচ্ছে আমার কি বলতো মোট দাম, বাইনারিতে মোট দাম। এইটাই তো চেয়েছিল, তাই না? বাইনারিতে মোট দামটাই তো আমার কাছে জানতে চেয়েছিল। এই যে সবগুলো রঙের মোট দাম বাইনারিতে কত, এই যে আমি কিন্তু এটাই বের করছি, বাইনারিতে রাখতে বলছি, আমি বাইনারিতে রেখে দিচ্ছি, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। ওকে, তাহলে এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের সলিউশন, ঠিক আছে। তাহলে আমরা গ করে ফেললাম। ঘ নম্বরে যাচ্ছি। দেখো ঘ নম্বরে বলতে সবুজ রঙের দাম বেশি নাকি নীল রঙের দাম বেশি, দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করো, ঠিক আছে। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কে বড় কে ছোট এই জিনিসটা বের করে দেখাইতে হবে। এখন কিভাবে দেখাবা, তার জন্য তুমি যেটা করতে পারো খুবই সিম্পল। আমরা দুইটা সংখ্যার মধ্যে বড় ছোট এটা যোগ বিয়োগ করে কেমনে বুঝি বলো তো। ধরো যে 3 বড় নাকি 2 বড়, এটা কীভাবে বুঝো তুমি বুঝো যে 3 থেকে 2 বাদ দিলে যেহেতু 1 আসে, অর্থাৎ একটা ধনাত্মক সংখ্যা আসে, এই কারণে আমরা বলি হচ্ছে 3 2-এর চেয়ে বড়। খুবই সিম্পল লজিক। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে ধনাত্মক সংখ্যা আসবে, আর ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে কি আসবে বলো তো, ঋণাত্মক সংখ্যা আসবে। তাহলে এই যে আমরা বিয়োগের মাধ্যমে কিন্তু বুঝতে পারি যে দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। কীভাবে বুঝতে পারি, যে আমরা বিয়োগ করার পর যদি
আমরা ঋণাত্মক কিছু পাই তাহলে বলতে পারি যে আমাদের যেটা হচ্ছে আমাদের বিয়োজ্য ছিল সেটা ছোট সংখ্যা, আর বিয়োগ করার পর যদি আমরা ধনাত্মক সংখ্যা পাই তাহলে যেটা আমাদের বিয়োজ্য ছিল সেটা একটা বড় সংখ্যা, ঠিক আছে? ওকে, আর 0 পাইলে সমান, সিম্পল। তাহলে এই লজিকটাই আমরা অ্যাপ্লাই করি। চলো আমরা হচ্ছে দুইটা সংখ্যাকে বিয়োগ দিব, কিন্তু বিয়োগটা কিভাবে হইতে হবে? এই যে আমাদের বিয়োগটা হইতে হবে 2 এর পরিপূরক পদ্ধতিতে, ঠিক আছে? তো আশা করি তোমরা 2 এর পরিপূরক পদ্ধতি জানো, ঠিক আছে? যে কোনো একটা সংখ্যা থেকে তার যোগাত্মক বিপরীত সংখ্যা বের করার জন্য হচ্ছে আমরা কী করি 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করি। তাহলে আমরা যদি ধরো যে আমাদের সবুজ রঙের দাম, এটাকে যদি ধরো আমরা বলি জি, হ্যাঁ, আর আমাদের নীল রঙের যে দামটা আছে, হ্যাঁ, এটাকে যদি ধরো আমরা ব্লু বলি, তাহলে আমরা যেটা করব বেসিক্যালি আমরা বের করতে চাচ্ছি হচ্ছে জি মাইনাস বি, হ্যাঁ, জি মাইনাস বি এইটা বের করতে চাচ্ছি। এখন জি মাইনাস বি বের করা যে কথা, জি প্লাস মাইনাস বি বের করা একই কথা, রাইট? তো আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এই যে এই মাইনাস বিটাকে আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করব, ঠিক আছে? কিভাবে দেখো, যে আমাদের কাছে বি আছে, বি মানে হচ্ছে নীল রঙের দামটা বাইনারিতে কত সেটা, তো এইটাকে হচ্ছে আমরা 2's কমপ্লিমেন্ট করে দিব, তাহলে আমরা মাইনাস বি পেয়ে যাব। তারপর তার সাথে আমরা জি যোগ করে দিব। এরপর এই যোগফলটা আমাদের কি পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে এইটার উপর আমরা ডিসিশন নিব যে কে বড় কে ছোট। যদি পজিটিভ আসে তার মানে জি বড়, যদি যোগফল নেগেটিভ আসে তার মানে বি বড়। বুঝতে পারছো? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের লজিক। তাহলে আমি এখন হচ্ছে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। চলো আমরা প্রথমে আমাদের সবুজ রঙের যে দামটা আছে সেটা বাইনারিতে কত হয় সেটা লিখে ফেলি। এটা অলরেডি আমার করা আছে, হ্যাঁ, সবুজ রঙের দামটা এই অলরেডি করা আছে, এটা নতুন করে করব না। এই যে 001011010, ওকে। তো আমরা 8 বিটে রাখি, তোমরা হয়তো বা জানো 2 এর পরিপূরক করার সময় আমাদের 8 বিট রেজিস্টারের সংখ্যাটাকে ধারণ করতে হয়। তো আমি 8 বিটে রাখার জন্য এই যে এক্সট্রা 0 বাদ দিয়ে দিব। এই যে 01011010 এইভাবে লিখবো আমি, হ্যাঁ, 01 আমাদের 01011010 এইটা হবে হচ্ছে 8 বিটে, 8 বিট রেজিস্টারে আমাদের সবুজ রঙের দামের বাইনারি প্রকাশ। কি হলো 01, একটু ফাঁকা ফাঁকা করে লিখি, 01011010, এই যে এটা হচ্ছে আমাদের 8 বিট রেজিস্টারে সবুজের দামের বাইনারি, হ্যাঁ, এই যে 01011010, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইটা নিয়ে ফেলছি, এইটা আর আমাদের হাত দেওয়ার কিছু নাই। আমাদের হাত দেওয়া লাগবে হচ্ছে কোথায় বলো তো, কোন জায়গাটাতে আমাদের হাত দেওয়া লাগবে? এই যে আমাদের নীল রঙের যেই দামটা আছে বাইনারিতে সেটাকে হচ্ছে আমাদের 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমি নীল রঙের দামটাকেও এখানে লিখে ফেলি বাইনারিতে, এবং সেটা লিখবো হচ্ছে 8 বিট রেজিস্টারে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের নীল রঙের দামটা ছিল হচ্ছে 101011, তো এইটা হচ্ছে 7 বিটে আছে, তাহলে একটা এক্সট্রা 0 লাগায় তোমার হচ্ছে এখানে 8 বিট বানাইতে হবে। বামে একটা এক্সট্রা 0 বসাইতে হবে। তাহলে বামে একটা এক্সট্রা 0 বসাইলে কত হয়? 0101 তারপরে 0111। তো আমি এটা লিখে ফেলি, তোমার 01 তারপরে কত ছিল? 01, হ্যাঁ, 0101 তারপরে হচ্ছে আমাদের 0111, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের নীল রঙের দামের বাইনারি। এখন এইটাকে হচ্ছে আমরা 2's কমপ্লিমেন্ট করবো। এই যে দেখো এটা লিখছি, এখন হচ্ছে এটাকে 2's কমপ্লিমেন্ট করে মাইনাস বি বের করব, ঠিক আছে? তো 2's কমপ্লিমেন্ট করার একটা সহজ উপায় তোমাকে শিখাই দিই, হ্যাঁ। 2's কমপ্লিমেন্ট কীভাবে করে এটা জানো তো? 2's কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে হচ্ছে এই জিনিসের 1's কমপ্লিমেন্ট নিতে হয়। 1's কমপ্লিমেন্ট হচ্ছে বেসিক্যালি তুমি 1কে 0 দিয়ে সাবস্টিটিউট করবা, 1-এর জায়গায় 0 বসাবা, 0-এর জায়গায় 1 বসাবা, তাহলেই তুমি কোনো একটা বাইনারির 1's কমপ্লিমেন্ট পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো 1's কমপ্লিমেন্ট ধরো এইখানে আমরা কিছু একটা পাবো, হ্যাঁ, আমি এখনই লিখতেছি না, আমি তোমাদেরকে সহজ উপায়টা দেখাচ্ছি। এই যে এখানে আমরা ধরো কোনো একটা 1's কমপ্লিমেন্ট পাবো, ভালো কথা। তার সাথে আমাদের 1 যোগ করার পরে আসে হচ্ছে কি বলতো, ফাইনালি আমাদের আসে হচ্ছে 2's কমপ্লিমেন্ট। বুঝতে পারছো না?
টুস কমপ্লিমেন্ট বের করার উপায়টা। তো আমি তোমাদেরকে ডিরেক্টলি না করিয়ে যেটা করব সেটা হচ্ছে শর্টকাটটা দেখাবো, যেন তোমাদের ভুল না হয় টুস কমপ্লিমেন্ট করতে। তো শর্টকাটটা মাথায় রাখো, এটা আমি লিখেও দেবো। শর্টকাটটা হচ্ছে যে তুমি দেখবা যে তোমার যেই মূল বাইনারি সংখ্যাটা আছে তার তোমার হচ্ছে, যদি হচ্ছে আমি দেখি যে আমাদের এই বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, ভালো করে শুই না, হ্যাঁ, আমরা আমাদের মূল বাইনারি সংখ্যা যেটাকে টুস কমপ্লিমেন্ট করতে যাচ্ছি সেটার আমরা যদি বাম থেকে ডানে যাই, তাহলে প্রথম ওয়ানটা আমরা কোন ঘরে পাই? আবার বলতেছি, আমরা আমাদের মূল বাইনারি সংখ্যাটাকে যদি বাম থেকে ডান দিকে এক ডিজিট একটা করে ডিজিট যদি পড়তে থাকি, তাহলে আমরা কোন ঘরে প্রথম ওয়ান পাই সেটাকে আমরা আইডেন্টিফাই করব। তো আমি এই যে দেখো এখানে দেখতে পাচ্ছি এই জায়গাতে আমরা প্রথম ওয়ান পাচ্ছি। প্রথম ওয়ান আমাদের বাম দিক থেকে প্রথম ওয়ান হচ্ছে এই ঘরে আছে, ঠিক আছে? তো তোমার কাজ হবে এই ওয়ানটাকে আইডেন্টিফাই করে ফেলার পরে আচ্ছা, আমাদের এখানে এইটা হচ্ছে বাম দিক থেকে না, আমাদের হচ্ছে ডান দিক থেকে, হ্যাঁ, ডান দিক থেকে দেখতে হবে। সো আমি একটু এটা করে দিচ্ছি, এটা হচ্ছে বাম দিক থেকে না, এটা হচ্ছে এই আমাদের ডান দিক থেকে, হ্যাঁ, ডান দিক থেকে প্রথম ওয়ানটা আমাদের আইডেন্টিফাই করতে পারতে হবে। তো ডান দিক থেকে প্রথম ওয়ান যদি আমি দেখার চেষ্টা করি, এই যে আমাদের ডান দিক থেকে প্রথম ওয়ান হচ্ছে এই যে একদম প্রথম ঘরে যেই ওয়ান আছে সেটাই, এই যে এটা। তো তোমার কাজ হবে এই ডান দিক থেকে প্রথম ওয়ান যেখানে তুমি পেয়েছো তার আগের প্রত্যেকটা ঘরে যেই ডিজিট আছে সেগুলোকে উল্টায় ফেলা। তাহলে উল্টায় যদি ফেলো, দেখো কি আসে। জিরোর জায়গায় তুমি বসাবা ওয়ান, ওয়ানের জায়গায় বসাবা জিরো, এই জিরোর জায়গায় বসাবা ওয়ান, এই ওয়ানের জায়গায় তুমি বসাবা জিরো, তারপরে এখানে 0 1 1 আছে, তাহলে লিখবা ওয়ান, তাহলে লিখবা তুমি ওয়ান, তারপরে দুইটা জিরো, হ্যাঁ, উল্টায় ফেলছো। তাহলে তোমার ডান দিকের প্রথম ওয়ান তুমি যেখানে পাইছো তার আগের বাম দিকে যত ডিজিট আছে সবগুলোকে তুমি উল্টায় লিখছো। আচ্ছা, এরপর এই যে ডান দিকে প্রথম ওয়ান তুমি যেখানে পাইছো এখান থেকে শুরু করে ডানে যত ডিজিট আছে সবগুলোকে হুবহু লিখে ফেলো। তাহলে এই যে হুবহু একটা ডিজিটই লিখতে পারতেছি ওয়ান, বুঝতে পারছো? তাহলে এই যে তুমি নিচে যেই সংখ্যাটা লিখলা এইটাই হচ্ছে তোমার মূল সংখ্যার টুস কমপ্লিমেন্ট। এখন ভাই এইটা কেন তোমাদেরকে এইভাবে লিখে দেখাইলাম? বিকজ তুমি আগে যদি উত্তরটা লিখে ফেলো তারপর তোমার বাকি কাজ করতে কষ্ট হবে না, ঠিক আছে? তো তুমি এখন মূল পদ্ধতিটা অ্যাপ্লাই করো, মানে যেটা তুমি হাতে হাতে করার জন্য শিখছো, ঠিক আছে? ওইটা এখন অ্যাপ্লাই করো, দেখবা ভুল হওয়ার চান্স কমে যাবে, ঠিক আছে? তো আমরা মূল পদ্ধতিটা অ্যাপ্লাই করি, দেখি একই অ্যান্সার আসে কি না। তো মূল পদ্ধতিতে আমাদের কি করতে হয়? মূল সংখ্যার আগে ওয়ান্স কমপ্লিমেন্ট নিতে হয়। তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট নেই, এই যে আমি বাম থেকে নেওয়া শুরু করি, ওয়ান, তারপরে একটা জিরো, তারপরে ওয়ান, তারপরে জিরো, তারপরে ওয়ান, তারপরে দুইটা জিরো, তিনটা জিরো, হ্যাঁ, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের মূল সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট। এরপর এর সাথে আমাদের এক যোগ করতে হয়, তাহলে ওই একটা আমরা যোগ করে দেখি কত আসে। দেখো এই যে ওয়ানের সাথে আমাদের জিরো যোগ করলে এখানে একটা ওয়ান আসে, আমি এই যে বরাবর লিখে দেখাই, দেখো তুমি ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান পাবা, হ্যাঁ। তারপরে আর কিছু নাই, তারপরে এই যে প্রথম ঘরে ওয়ান যোগ করছো, কোনো ক্যারি আসে নাই, তার মানে তোমার বাকি যে ঘরগুলো আছে, এই যে এখান থেকে শুরু করে বাকি যে ঘরগুলো আছে এগুলো হুবহু নিচে বসে যাবে, ঠিক আছে? হুবহু নিচে বসে যাবে। তাহলে হুবহু নিচে বসাইলে দেখো কি পাই, এই যে 0 0 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, দেখছো একদম সেম যেটা আমরা শর্টকাটে বের করছি আর হাতে হাতে যেটা আসতেছে দুটো একই কিন্তু। তাহলে এই যে আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে গেছি, আমাদের নীল রঙের দামের টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ বেসিক্যালি আমরা এই যে -b এইটা পেয়ে গেছি। তাহলে এইটা পেয়ে গেছি, এখন আমাদের কাজ হবে এই যে আমাদের সবুজ রঙের যে দামটা ছিল এর সাথে এই নীল রঙের দামের টুস কমপ্লিমেন্টটা যোগ করে ফেলা, ঠিক আছে? তাহলে চলো আমরা যোগ করি। তো আমি এই কাজটা হচ্ছে যোগের কাজটা একদম ডানে করি। চলো, আমাদের জি এর ভ্যালু পাইলাম হচ্ছে এই যে এটা আমি কপি করে নিয়ে বসাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সবুজ রঙের দাম, আর আমাদের -b এর ভ্যালুটা হচ্ছে তোমার এই যে এইটা নীল রঙের দামের টুস কমপ্লিমেন্ট। এটাকে আমি এখানে বসাইছি,
এখন এটার কালার চেঞ্জ করি আর হচ্ছে একটু ছোট করে দেওয়ার চেষ্টা করি। ওকে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। তো এখন আমাদের কাজ হবে কি বলতো, আমাদের কাজ হবে এখানে যোগটা করে ফেলা, এই যে জি এর সাথে মাইনাস বি এর যোগটা করে ফেলা। তাহলে আমরা পেয়ে যাব সবুজ রঙের দামের সাথে আমাদের নীল রঙের দামের পার্থক্য জি মাইনাস বি, এটা পেয়ে যাব আমরা। তাহলে চলো এই পার্থক্যটা আমরা বের করি। তো তার জন্য আমাদের এখানে কি করতে হবে, আমাদের হচ্ছে এখানে এই যে যোগ করতে হবে, এই দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করতে হবে। তাহলে যোগ তো আমরা পারি, এই যে আমরা একদম প্রথমে ডানের ঘরের ডিজিটটা যোগ করব 0 আর 1, যোগ করলে আমাদের আসে হচ্ছে একটা 1, হাতে কোনো ক্যারি নাই, তাহলে আমি পাশের ঘরে চলে যাই, একটা 1 আর 0 পাচ্ছি, যোগ করলে 1, হাতে আবারও কোনো ক্যারি পাচ্ছি না, তো তারপরের ঘরে চলে যাচ্ছি, দুইটা 0, যোগ করলে 0, হাতে কোনো ক্যারি নাই, তারপরের ঘরে চলে যাচ্ছি, দুইটা 1, যোগ করলে 0, হাতে একটা ক্যারি 1 আছে, এই যে ক্যারি 1টাকে জায়গায় লিখে দিলাম উপরে। এইবার দুইটা 1 যোগ করলে 0, একটা ক্যারি 1, ক্যারি 1কে পাশে লিখে ফেলি এখানে। আচ্ছা, আবার দুইটা 1 পাচ্ছি, যোগ করলে 0, ক্যারি 1 আসে, ক্যারি 1কে আবার পাশে লিখে ফেলি উপরে, দুইটা 1 যোগ করলে 0, হাতে ক্যারি 1, ক্যারি 1কে এই যে এখানে লিখে ফেলি। তারপর ফাইনালি দুইটা 1কে যোগ করলে তোমার জায়গায় বসে 0, আর এই যে আমাদের একটা 1 আছে, 1 হচ্ছে তোমার কই বসে বলো তো, 1 হচ্ছে আমাদের বামে বসে, ঠিক আছে, বামে বসে। তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের তো এই দুইটা সংখ্যা সবুজ রঙের দাম আর নীল রঙের দাম, দুইটা সংখ্যা তো হচ্ছে আমাদের 8 বিট রেজিস্টারে ছিল, তাই না? কিন্তু আমাদের যোগফলটা খেয়াল করলে দেখবা এটা হচ্ছে তোমার 8 বিট ছাড়াই গেছে, এই যে 8 বিট হচ্ছে এতটুকু, 8 বিট ছাড়াই গেছে। তার মানে হচ্ছে আমাদের লাস্টেরটা কি বলতো, লাস্টেরটা হচ্ছে ওভারফ্লো, এটাকে আমরা বলি হচ্ছে ওভারফ্লো বিট, মানে অতিরিক্ত 8 বিটের বাইরে যেটা আছে সেটা। আচ্ছা, তাহলে আমাদের ওভারফ্লো নিয়ে তো কাজ নেই, আমাদের কাজ 8 বিট নিয়ে। তাহলে 8 বিট আমরা যেটা পাইছি ওইটা নিয়ে এখন আমরা একটু গবেষণা করি, হ্যাঁ, যে কি আসছে। তো আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি, ঠিক আছে, যেটা পেয়েছি এটাকে আমরা নিচে নিয়ে আসলাম, ভালো কথা। এখন এটার উপরে আমরা একটু গবেষণা করি যেটা কি আসলো। দেখো, এটা আসছে হচ্ছে আমার সবুজ রঙের সাথে নীল রঙের দামের পার্থক্য। তুমি যদি খেয়াল করো, আমাদের একদম বামের যে ঘরটা আছে সেখানে একটা 0 আসছে। এই 0টা আসলে কি মিন করে বলতে পারবা? এই বামের ঘরটা কিন্তু আমাদের টুস কমপ্লিমেন্টের জন্য বামের ঘরটা হচ্ছে তোমার, মানে টুস কমপ্লিমেন্টের যোগ বিয়োগের জন্য বামের ঘরটা হচ্ছে সাইন বিট নির্দেশ করে। তাহলে সাইন বিট যদি নির্দেশ করে আর সাইন বিটে যদি 0 থাকে, তার মানে এই সংখ্যাটা আসলে এই যে যেটা লিখছি এই সংখ্যাটা আসলে একটা ধনাত্মক সংখ্যাকে নির্দেশ করতেছে। অর্থাৎ কোন রঙের দাম বেশি বলো তো? অবশ্যই সবুজ রঙের দাম বেশি, সবুজের দাম বেশি। তাই কিন্তু আমরা এখানে কি পেয়েছি, আমরা বিয়োগ ফলে আমরা একটা ধনাত্মক সংখ্যা পেয়েছি। বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। তাহলে আমাদের ঘ নাম্বারও সলভ হয়ে গেল। আমি হচ্ছে ঘ নাম্বারটাকে গয়ের পরে বসায় দেই। আমাদের এই হচ্ছে ঘয়ের সলিউশন, এটাকে গয়ের পরে বসায় দিলাম। ওকে, তাহলে চলো আমরা পরের কোশ্চেনে যাই। আমাদের পরের কোশ্চেনে উদ্দীপকে এক্স ওয়াই দুইটা সংখ্যা দেওয়া আছে, ভালো কথা। আমাদের ক নাম্বারে বলছে কাউন্টারের মোড নাম্বার কি। মোড নাম্বার হচ্ছে একটা কাউন্টারে তুমি যতগুলো সংখ্যা গুনতে পারো, যতগুলো সংখ্যা বা স্টেট কাউন্ট করতে পারো, যতগুলো সংখ্যা গণনা করা যায়, সেটি হচ্ছে আমাদের ওই কাউন্টারের মড নাম্বার। বুঝতে পেরেছো? ওকে, এরপরে খ নম্বরে বলছে নর গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়। এটা তো খুবই সহজ। দেখো, তুমি দুইটা একটা নর গেট নাও, নর গেট তো জানো নর গেট কীভাবে তৈরি হয়। অরের সামনে একটা নট লাগাই দিবা, এই যে একটা বাবল লাগাই দিবা, এইটাই নর গেট। তাহলে একটা নর গেটে কী করতেছি, দুইটা ইনপুট একই দিতেছি। তাহলে এই যে আমি ধরো একটা ইনপুট নিলাম এ, এইটাকেই একটা দুই ইনপুট বিশিষ্ট নর গেটের মধ্য দিয়ে পাঠাইলাম এই একই ইনপুট এ কে, ঠিক আছে। তাহলে আমাদের আউটপুটে কি তৈরি হবে, এ প্লাস এ তার মাথায় বার, যেটা আসলে আমাদের এ বারের সমান। তাহলে দেখো তো, একটা দুই ইনপুট বিশিষ্ট নর গেটে তুমি যখন একই ইনপুট পাস করবা, তখন কিন্তু ওইটা একটা তোমাকে কি দিবে বলো তো, তোমাকে ওইটা একটা নট অপারেশনের রেজাল্ট দিবে, বা ওইটা বলতে পারো যে এই নর গেটটা একটা মৌলিক গেটের রেজাল্ট দিবে তোমাকে। সো নর গেটটা একটা মৌলিক গেটের মতো এখানে কাজ করতেছে। আরও স্পেসিফিকভাবে বললে নর গেটটা হচ্ছে আমাদের এখানে নট গেটের মতো কাজ করতেছে, ঠিক আছে। ওকে,
এবার আমরা আসো গ নম্বরে যাই। গ নম্বরে বলছে এক্সের মান যদি 312 n এর সমান হয়, মানে n ভিত্তিক কোনো একটা সংখ্যা পদ্ধতিতে তুমি 312 লিখলে যা বোঝাবা, এই এক্স যেটা আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 66, ওইটা একই জিনিস বোঝাচ্ছে। ওকে, তাহলে n এর মানটা কত, অর্থাৎ ভিত্তিটা কত? তো এই ধরনের অঙ্ক কিন্তু অনেক আসে পরীক্ষাতে। তো আমি সলিউশনে চলে যাই, চলো। তো গ নম্বর আমরা সলভ করব, তাই না? হ্যাঁ, আমরা গ নম্বর সলভ করব। আমাদের গ নম্বরে বলছে এক্স একটা সংখ্যা অক্টালে 66। হ্যাঁ, আবার এক্সকে যদি তুমি হচ্ছে এন ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে লেখো, সেখানে এইটা হয় হচ্ছে তোমার 312, এই যেটা বলা আছে 312। তাহলে এন এর মানটা কত? এন এর মানটা কত? তাহলে তুমি যেহেতু জানো যে অক্টালে যেটা 66, এন ভিত্তিতে ওইটা 312, তাহলে তুমি লিখতে পারো এই যে অক্টালের 66 এন ভিত্তিতে 312, এটা লিখে ফেলি। এইবার আমরা এই দুইটা সংখ্যাকেই ডেসিমালে নিব। দেখো, এইটাকে আমরা ডেসিমালে প্রকাশ করব, এইটাকেও আমরা ডেসিমালে প্রকাশ করব এবং আগের মতোই সমান বলবো। কারণ কি বলো তো, তোমার দুইটা সংখ্যা যদি হচ্ছে তোমার ভিন্ন ভিন্ন পদ্ধতিতে যদি তারা সমান হয়, অবশ্যই তাদেরকে ডেসিমালে নিলে একই সংখ্যাতে রূপান্তরিত হবে বা সমান সংখ্যাতে রূপান্তরিত হবে। আমার কথা বুঝো নাই? মানে আমার অক্টালে 66 আর এন ভিত্তিতে 312 যদি একই হয়, তাহলে অক্টালের 66কে দশমিকে নিলে যা পাবো, আমার এন ভিত্তির 312কে দশমিকে নিলে একই জিনিস পাবো। এই জন্য আমি সমান চিহ্নটা কিন্তু বজায় রাখছি, মানে এটা কিন্তু আমি এখানে লেখা অব্যাহত রাখছি। ওকে, এইবার আমাদের কাজ হবে এই অক্টালের 66কে ডেসিমালে নেওয়া। তো তুমি এটা জানো যে যে কোনো পদ্ধতি থেকে ডেসিমালে নেওয়ার জন্য যেটা করতে হয়, আমাদের ডেসিমাল বাদে অন্য পদ্ধতির সংখ্যার প্রত্যেক অঙ্কের উপরে স্থানীয় মানটা বা সূচকটা লিখতে হয়, ঠিক আছে? তো আমি যে সূচকটা লিখলাম, দেখো 6-এর উপরে যেহেতু এটা প্রথম ঘরে আছে সূচক 0, পরের ঘরের জন্য সূচক 1 লিখে ফেললাম। একই কাজ তুমি পরেরটার জন্য করো, 0, 1, 2, এই যে এগুলো কিন্তু সূচক, ঠিক আছে? এগুলো স্থানীয় মান হিসাব করতে কাজে লাগবে। ওকে, এইবার তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা ঘরের অঙ্ককে তুমি স্থানীয় মান দিয়ে গুণ দিও। এই যে 6কে আমি স্থানীয় মান কীভাবে বের করবো? এই যে সূচককে তুমি ভিত্তির মাথায় বসায় দাও, তাহলেই পেয়ে যাবা ওই ঘরের স্থানীয় মান। অর্থাৎ এই যে প্রথম ঘরের স্থানীয় মান হচ্ছে 8⁻0 বা 1। আচ্ছা, তার সাথে যোগ করো পরের ঘরের অঙ্কের সাথে তার স্থানীয় মানের গুণফল। এই যে 6-এর সাথে গুণ হবে 8⁻1। এই তো, তাহলে দেখো তো আমি কি পেয়ে যাচ্ছি? আমি পেয়ে যাচ্ছি হচ্ছে একটা তোমার দশমিক সংখ্যা। তাহলে একই কাজ আমরা এই এন ভিত্তিক সংখ্যার জন্য করে ফেলি। 2-এর সাথে গুণ হবে তোমার n⁻0, 1-এর সাথে গুণ হবে তোমার n⁻1, আর লাস্টে 3-এর সাথে গুণ হবে তোমার n⁻2, কারণ এখানে ভিত্তি ছিল n। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এইবার হচ্ছে আমরা এটাকে একটা সমীকরণের মতো চিন্তা করতে পারি। যেহেতু দুই পাশে দশমিক চলে আসছে, তাহলে এটাকে আমরা একটা সমীকরণের মতো চিন্তা করি। দেখো, আমাদের সমীকরণের ডান পাশে আছে 3n² প্লাস n প্লাস 2, আর এই যে আমাদের বাম পাশে ছিল হচ্ছে 6 × 8, দ্যাট ইজ 48 প্লাস 6। তাহলে 48 প্লাস 6 কত বলো? 48 প্লাস 6 হচ্ছে তোমার 54, রাইট? হ্যাঁ, তাহলে আমরা দেখো এইটাকে একটা দ্বিঘাত সমীকরণে নিয়ে আসতে পারি। এই যে এই সমীকরণটাকে 3n² প্লাস n মাইনাস 52 = 0। এই তো, তাহলে এইবার তোমার কাজ হবে এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করে ফেলা, ঠিক আছে? এই দ্বিঘাত সমীকরণটা আমি এটা ক্যালকুলেটর একবারে করে ফেলি, ঠিক আছে? তোমরাও করে ফেলতে পারো। তাহলে আমি এটাকে হচ্ছে সমাধান করে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা যদি সমাধান করি, এই দেখো আমাদের n এর দুইটা মান আসবে স্বাভাবিক, যেহেতু দ্বিঘাত সমীকরণ। n এর একটা মান আসতেছে আমাদের 4, আর আরেকটা মান আসতেছে তোমার -13/3। হ্যাঁ, তো বুঝতেই পারতেছো আমাদের ভিত্তির মান তো ঋণাত্মক হইতে পারবে না, তাহলে অবশ্যই এইটা গ্রহণযোগ্য নয়। আমাদের গ্রহণযোগ্য হচ্ছে 4, অর্থাৎ এই যে আমাদের ভিত্তিটা ছিল হচ্ছে কত? 4। ভেরি গুড। তাহলে গ শেষ, আমরা ঘতে চলে যাই। ঘতে বলছে দেখো
দুইয়ের পরিপূরকের সাহায্য নিয়ে তুমি মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই বের করে ফেলো, ঠিক আছে, মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই বের করে ফেলো। আচ্ছা, আমাদের এক্স কি ছিল, এই যে অক্টালে 66, ওয়াই কি ছিল হেক্সাডেসিমালের 23, তাহলে বের করতে হবে কি মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে কি কাজে লাগবে, আমাদের কাজে লাগবে এখানে দুইয়ের পরিপূরক। তাহলে চলো কাজে লাগাই। আমরা লিখে ফেলি প্রথমেই আমাদের এক্স আর ওয়াই। এক্স হচ্ছে তোমার অক্টালের 66, ওয়াই হচ্ছে তোমার হেক্সাডেসিমালের 23। ভালো কথা। এইবার তোমার বের করতে হবে কি বলো তো, মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো বুঝো এই জিনিসটা, যে আমরা মাইনাস এক্স মাইনাস ওয়াই কীভাবে বের করব, আমরা মাইনাস এক্সের সাথে যোগ করব হচ্ছে তোমার মাইনাস ওয়াই, তাহলেই তো আমরা পেয়ে যাবো এই যে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাই না? এখন মাইনাস এক্স মাইনাস ওয়াই কীভাবে আনবো, দেখো আমাদের কাছে তো এক্স আছে, তাই না? এক্স তো আমরা জানি যে অক্টালে 66, তাহলে এক্সকে বাইনারিতে লিখে তারপর আমরা এটা টুস কমপ্লিমেন্ট নিলেই কিন্তু পেয়ে যাব কি বলো তো মাইনাস এক্স। একইভাবে ওয়াই তো আমরা হেক্সাডেসিমালে জানি, এটাকে বাইনারিতে লিখে ফেলতে পারবো 8 বিটে। তো এইটার টুস কমপ্লিমেন্ট নিলে পাবো হচ্ছে আমরা মাইনাস ওয়াই। তাহলে এই যে মাইনাস এক্স পেয়ে গেছি, মাইনাস ওয়াই পেয়ে গেছি টুস কমপ্লিমেন্টে, এরপর যোগ করে দিলেই কাজ। তাহলে আমরা এইভাবেই যাই। দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স আর ওয়াইকে বাইনারিতে প্রকাশ করা, তারপরে আমরা টুস কমপ্লিমেন্ট করব। তাহলে বাইনারিতে প্রকাশ করি চলো। 66, হ্যাঁ, তোমার এখানে বাইনারিতে প্রকাশ করতে গেলে যেটা হবে যে আমার প্রত্যেকটা ডিজিটকে কি করতে হবে, 3 বিট করে করে বাইনারিতে লিখতে হবে। তাহলে যে 6কে 3 বিট বাইনারিতে তুমি লিখলে পাবা হচ্ছে তোমার 110। তো সেম পরের বারের জন্য হচ্ছে 1, এখানে আমরা পাবো হচ্ছে 110। ওকে, সো দিস ইজ দ্য বাইনারি অফ এক্স। ওয়াই এর জন্য লিখি, ওয়াই হচ্ছে আমার হেক্সাডেসিমাল, তাহলে প্রত্যেকটা ডিজিটকে 4 বিট বাইনারিতে লিখতে হবে। তো 2 এর 4 বিট বাইনারি হচ্ছে তোমার 0010, 3 এর 4 বিট বাইনারি হচ্ছে তোমার 0011। এই তো, তাহলে হয়ে গেছে এক্স আর ওয়াই এর কি হয়ে গেল, আমার বাইনারি প্রকাশটা হয়ে গেছে। এখন আমি মাইনাস এক্স মাইনাস ওয়াই বের করবো টুস কমপ্লিমেন্ট করে, ঠিক আছে? আচ্ছা, আমি এক্সকে প্রথমে 8 বিট রেজিস্টারে লিখি, ঠিক আছে? 8 বিট রেজিস্টারে লিখলে দেখো এক্স তো 6 বিটে আছে, তাহলে বামে 2টা এক্সট্রা 0 যোগ করি। ওকে, এইবার হচ্ছে বাকি ডিজিটগুলো বসাই, 110 110। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার এক্স। এইটাকে আমরা কি করব বলো তো, এটাকে টুস কমপ্লিমেন্ট করবো। তাহলে তোমাদের যেটা শিখাইছি ওইটাই করো। প্রথমে কি করবা, প্রথমে হচ্ছে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এখানে একটা সংখ্যা পাবা, ওইটা আপাতত লিখতেছি না, পরে লিখি। তারপর তার সাথে 1 যোগ করবা, একদম ডানের ঘরে করলে টুস কমপ্লিমেন্ট পাবা, রাইট? ওকে, এখন তুমি শর্টকাট অ্যাপ্লাই করে আগে টুস কমপ্লিমেন্টটা বের করে ফেলো, ঠিক আছে? শর্টকাট অ্যাপ্লাই করে টুস কমপ্লিমেন্টটা বের করো, তারপরে তুমি হাতে হাতে করো। আমাদের কি দেখতে হয়, ডান দিক থেকে প্রথম 1টা, এই যে ডান দিক থেকে বামে যাব, প্রথম 1 কোথায় আছে, এই যে প্রথম 1 আছে এই ঘরে। তাহলে এই ঘরের বামে যত ঘর আছে সবগুলো ডিজিট উল্টায় দিব। তাহলে এই যে 00, এটা হয়ে যাবে 11, 11 হয়ে যাবে 00, আর এইখানে 01 হয়ে যাবে 10, আর বাকি ঘরগুলো এই যে এই 2টা ঘর কিন্তু হুবহু বসে যাবে 10। ওকে, এইবার তুমি একটু মিলাও, এইবার তুমি হচ্ছে এটাকে ম্যানুয়ালি করে দেখো তুমি যেটা বের করছো এটি আসে কিনা, ঠিক আছে? আসবে, অবশ্যই আসবে। তো আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি প্রথমে, এই যে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি। ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য প্রত্যেকটা ডিজিট উল্টাই দিতে হবে। তাহলে 1 1 0 0 1 0 0 1। ওকে, এরপর তুমি হচ্ছে এখানে যোগ করো, এই যে 1 যোগ করো। দেখো 1 আর 1 যোগ করলে তুমি 0 পাও, স্বাভাবিক। আর এই যে ক্যারি 1টাকে বামে নিয়ে যাও, তাহলে 1 আর 0 যোগ হয়ে আবার একটা 1 দ্বিতীয় ঘরে বসে। আর এই যে বাকি ঘরগুলোতে কিন্তু কোনো ক্যারি না থাকার কারণে যা আছে তাই বসবে, এই দেখো যা আছে তাই, তার মানে ঠিক আছে। সো দিস ইজ মাইনাস এক্স। তাহলে তুমি এইখানে যেটা পাইলা এটা হচ্ছে তোমার মাইনাস এক্স।
ওকে মাইনাস এক্স পেয়ে গেছি, একইভাবে মাইনাস ওয়াই বের করব। তো চলো আমরা করি। আমাদের ওয়াই কি ছিল, ওয়াই হচ্ছে আমাদের ছিল 0 0 1 0 0 0 1 0, তারপর হচ্ছে তার সাথে 0 0 1 1 0 0 1 1। ওকে, তাহলে এটা টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাই না? তাহলে টুস কমপ্লিমেন্ট করার উপায় কি? উপায় হচ্ছে আগে ভাই তুমি করো ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপরে তুমি করো তার সাথে এক যোগ করে টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, আমরা তো একটু চালাক, তাহলে আমরা কি করব, আমরা আগেই টুস কমপ্লিমেন্ট বের করে ফেলবো, তাই না? আগেই টুস কমপ্লিমেন্ট, তাহলে আগে টুস কমপ্লিমেন্ট বের করার জন্য যে ডান দিক থেকে প্রথম ওয়ান, তাহলে ডান দিক থেকে প্রথম ওয়ান মার্ক করছি। কাজ কি আমাদের? কাজ হচ্ছে এই যে এই ওয়ানের বামে যত ঘর আছে সবগুলোকে উল্টায় দেওয়া। ওয়ান, এই যে 1 1, তারপরে 0 1, তারপরে আছে তোমার 1 1 1 1 0, আর এই যে এই ওয়ানটা 1 হিসেবেই বসে যাবে, ঠিক আছে? তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট শর্টকাটে করছি, এখন আমরা ম্যানুয়ালি করি। তাহলে আমাদের এই যে এই ঘরগুলোর বিট কি করতে হবে, উল্টায় দিতে হবে। উল্টায় দেই মানে বিষয়টা হচ্ছে তুমি আগে উত্তর বের করছো, এখন যা যা করা লাগে বিস্তারিত এটা লিখতেছো। এই যে ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য আমরা এটাকে উল্টায় দিই, 1 1 0 1 1 1 0 0। ওকে, এবার এক যোগ করে দেখো এটাই আসবে, হ্যাঁ করে দেখতে পারো। তাহলে আমরা মাইনাস ওয়াইও কিন্তু পেয়ে গেছি, এই যে এইটা হচ্ছে আমাদের মাইনাস ওয়াই। ওকে, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে মাইনাস এক্স আর মাইনাস ওয়াইকে যোগ করে দেওয়া, ঠিক আছে? বাইনারি যোগ। তাহলে আমি এইটাকে কপি পেস্ট করি, এইটা হচ্ছে আমাদের মাইনাস এক্স, এটাকে আমি নিয়ে আসলাম এখানে, আর এইটা হচ্ছে আমাদের মাইনাস ওয়াই, এইটাকে আমি নিয়ে আসি হচ্ছে এই যে এখানে। একটু ছোট করে দিতে হবে এটাকে, হ্যাঁ ঠিক আছে। ওকে ফাইন। তাহলে এইবার আমরা যেটা করব, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কাজ খুবই সিম্পল। আমরা এইবার বিট বাই বিট আমরা প্রত্যেকটা বিট ধরে ধরে যোগ করে দিব, ঠিক আছে? তাহলে চলো আমরা যোগের কাজ শুরু করি। এই যে আমরা মাইনাস এক্স আর মাইনাস ওয়াই যোগ করতেছি, ঠিক আছে? তাহলে শুরু করলাম আমরা মাইনাস এক্স মাইনাস ওয়াই যোগ করার কাজ, একদম ডান থেকে শুরু করব। তাহলে ডানে দুইটা ঘর 0 আর 1 পাচ্ছি, তো আমি বসাবো এখানে যোগফল 1, হাতে কোনো ক্যারি নাই। তার পাশের ঘরে 1 0 আছে, যোগফল 1, হাতে কোনো ক্যারি নাই। তার পাশের ঘরে 0 1 যোগ করলে 1, হাতে কোনো ক্যারি নাই। তার পাশের ঘরে গেলাম 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে একটা 1, উপরে লিখে ফেললাম। তার পাশের ঘরে এই যে 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে একটা 1, উপরে পাশে লিখে ফেললাম। এখানে একটা 1 আছে, সো আমি ওই 1টা লিখে ফেললাম, হাতে কোনো ক্যারি নাই। এই ঘরে দেখো দুইটা 1 আছে, যোগ করলে 0, হাতে একটা ক্যারি 1 আছে, পাশে লিখে ফেললাম। এই ঘরে তিনটা 1 যোগ করলে 1, হাতে একটা এক্সট্রা 1 থাকে, ওইটাকেই যায়, আর যেহেতু ঘর নেই পাশে লিখে ফেললাম। তাহলে এই হচ্ছে আমাদের মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো খেয়াল করে দেখো আমাদের যোগফলটা কিন্তু হচ্ছে 8 বিট ছাড়াই গেছে, তো আমরা এই যে ওভারফ্লো বিট তো নিব না। তো এই হচ্ছে আমাদের, এটা কি বলতো, এইটাই কিন্তু হচ্ছে আমাদের সেই মাইনাস এক্স মাইনাস ওয়াই এর ফলাফল, বুঝতে পারছো? তাহলে এই যে ওভারফ্লো বিট বাদ দিলে এই 8 বিটেই হচ্ছে আমার ফলাফলটা আছে, এইটাই। তাহলে আমরা ঘ নম্বরও করে ফেললাম, 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস এক্স মাইনাস ওয়াই বের করে ফেলছি। তো আমি এটাকে হচ্ছে ঘ নম্বরটাকে পিছনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইবার আমরা একটা কোডিং প্রবলেম সলভ করি। দেখো আমরা আমাদের সংখ্যা পদ্ধতি থেকে দুইটা কোশ্চেন সলভ করছি, এবার একটা কোডিং প্রবলেম সলভ করব, ঠিক আছে? চলো, আমাদের এখানে একটা কোড ব্লক দেওয়া আছে, দেখতেই পারতেছে, একটা কোডের একটা ফাইল দেওয়া আছে, ঠিক আছে? সি ল্যাঙ্গুয়েজে লেখা একটা কোডের ফাইল দেওয়া আছে। আমাদের এখানে ক নম্বর কোশ্চেনে বলছে অ্যাসেম্বলার কি। তো তোমরা জানো অ্যাসেম্বলার হচ্ছে বেসিক্যালি একটা অনুবাদক প্রোগ্রাম, যেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিন ভাষা তৈরি করে। একটা অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিন ভাষা তৈরি করে। ওকে, তাহলে হয়ে গেল আমাদের খ নম্বরে বলছে সি প্রোগ্রামের শেষ লাইনে রিটার্ন 0 লেখার যৌক্তিকতা কি? তুমি ভয়েড ব্যতীত যে কোনো ফাংশন লেখার শেষে তোমাকে একটা রিটার্ন ভ্যালু লিখতে হবে, ঠিক আছে? তো আমরা মেইন ফাংশনের ক্ষেত্রে রিটার্ন 0 লিখি আমাদের একদম শেষ লাইনে। তো এটা দিয়ে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের ফাংশন যদি হচ্ছে শেষ লাইন পর্যন্ত যায় তাহলে রিটার্ন 0 করবে, তাই না? তো ফাংশন যদি রিটার্ন 0 করে
তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের কোড শেষ লাইন পর্যন্ত রান করছে, অর্থাৎ আমাদের কোডটা সাকসেসফুলি রান করছে। এই তো, এটাই উদ্দেশ্য। এরপর গ নম্বরে দেখো বলতেছে উদ্দীপকের প্রোগ্রামটির অ্যালগোরিদম লেখো। অ্যালগোরিদম লিখতে হবে আমাদের এই প্রোগ্রামের। তাহলে এই প্রোগ্রামটাতে কি করা হচ্ছে আমরা খুঁজে বের করি, চলো। এই দেখো একটা কোড আছে, কোডের মধ্যে হচ্ছে আমাদের প্রথমে হেডার ফাইল ইনক্লুড করছে, এরপরে মেইন ফাংশনের ভেতরে এই কাজগুলো করছে। কি কি কাজ করছে আমরা একটু দেখি। একটা ভেরিয়েবল নিচে এ আর একটা ভেরিয়েবল নিচে এস, যার মধ্যে 0 রাখছে। এরপর একটা লুপ চালিয়েছে, এই যে একটা লুপের ভেতরে কি হয়েছে দেখো, আমার লুপের ভেতরে লুপের ভেরিয়েবল এ শুরু হয়েছে 10 দিয়ে, এবং এটা চলবে যতক্ষণ পর্যন্ত এর মান 1000-এর চেয়ে ছোটো বা সমান। এর মান প্রতিবার 10 করে বাড়বে। এই হচ্ছে আমার লুপের স্টার্টিং। আর লুপের ভেতরে এস এর সাথে এ যোগ হচ্ছে। খুবই সিম্পল না এটা? তার মানে একটা কাজ ধারাবাহিকভাবে হচ্ছে, সেটা হচ্ছে এস এর সাথে এ যোগ হচ্ছে, এর সাথে 10 যোগ হচ্ছে। এই কাজটা ধারাবাহিকভাবে চলতেছে যতক্ষণ পর্যন্ত এর মান 1000-এর চেয়ে বড় না হচ্ছে। তাহলে আমরা এই জিনিসটাকে কি অ্যালগরিদমে লিখতে পারবো না? অবশ্যই পারবো, ঠিক আছে। আমি এটা পাশাপাশি লিখি, সুবিধা হবে আমাদের জন্য। তাহলে আমরা স্টেপ 1 বা ধাপ 1টা লিখি। হ্যাঁ, আমি ইংলিশে লিখতেছি, তোমরা চাইলে বাংলাতেও লিখতে পারো। স্টেপ 1 হচ্ছে আমরা কাজটা স্টার্ট করব। স্টেপ 2 কী হবে বলো তো? স্টেপ 2 হবে হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার থাকলে ইনপুট নিব। এখানে কোনো ইনপুট নেওয়ার কিছু নাই, তাহলে আমাদের যেসব ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করা দরকার সেগুলো ডিক্লেয়ার করে দিব। ওকে, তাহলে করি চলো। আমাদের এ নামের একটা ভেরিয়েবল নিতে হবে কত? 10। আমাদের এস নামের একটা ভেরিয়েবল নিতে হবে কত? 0। শেষ। এরপর আমরা স্টেপ 3-তে যাই। স্টেপ 3-তে তোমার লুপের কাজ শুরু হবে। তো লুপের কাজ শুরু হওয়ার আগে তুমি কি করো বলো? সবসময় লুপের কাজ শুরু হওয়ার আগে তুমি কন্ডিশন চেক করো। এই যে দিস ইজ দ্য কন্ডিশন, শর্ত। লুপে ঢোকার আগে তুমি এই শর্ত চেক করো। তাহলে শর্তটা এখানে চেক করবা যে ইফ এ ইজ লেস অর ইকুয়াল টু 1000, দেন, যদি এটা হয়, দেন গো টু স্টেপ নাম্বার পরেরটা, অর্থাৎ স্টেপ নাম্বার 4। তুমি বলতে পারো এলস কি করব? যদি 1000-এর চেয়ে বড় হয় তাহলে কি করব? এটা পরে লিখি। আমরা তো জানি না যে আমাদের লুপের জন্য কয়টা স্টেপ লেখা লাগবে। এটাকে লুপের স্টেপগুলো লিখে নিই, তারপরে আমরা লাস্ট স্টেপটা লিখতে পারবো। সো তখন আমরা বলতে পারবো যে এলসের জায়গায় এই যে গো টু স্টেপ নাম্বার কত হবে, মানে আমাদের 1000-এর চেয়ে বেশি যদি হয়ে যায় এর ভ্যালু, তাহলে আমরা কত নম্বর স্টেপে যাইতে বলবো, এটা একটু পরে লিখতেছি, ঠিক আছে। আচ্ছা, স্টেপ 4-এ কী করবো? আমরা লুপের কাজটা করব। লুপের কাজ কি? লুপের কাজ হচ্ছে এসের সাথে এর ভ্যালু যোগ করে এসের ভেতরে রাখা। এই তো এইটা। তাহলে এটা হচ্ছে স্টেপ 4-এর কাজ। তাহলে স্টেপ 4-এর কাজ করার পর স্টেপ 5-এ তুমি কি করবা বলো? ওকে কি তুমি সামনে যাইতে দিবা? তুমি যাইতে দিবা না, তুমি কিন্তু ওকে আবার লুপে ফেরত পাঠাবা। অর্থাৎ তুমি বলবা গো টু। আচ্ছা, তার আগে তোমাকে এই যে গো টু বলার আগে তোমাকে কী করতে হবে? তোমাকে হচ্ছে এর মানটা বাড়াই দিতে হবে। লুপের যেই দুইটা কাজ বারবার হয়, এসের সাথে এর ভ্যালু যোগ হয়, আর হচ্ছে এর ভ্যালু কত বাড়ে? 10 করে বাড়ে। তাহলে এই যে এর ভ্যালু বাড়াইছো, এইবার তুমি বলো ওকে যে তুমি আবার এই যে লুপ যেখান থেকে শুরু হয়েছে ওখানে চলে যাও। হ্যাঁ, এই যে এটা কিন্তু আমাদের লুপের স্টার্টিং পয়েন্ট। তাহলে আমরা বলবো গো টু স্টেপ 3, অর্থাৎ যেখান থেকে লুপ শুরু হয়েছে তুমি আবার ওইখানে যাও। তাহলে এইভাবে চলতে থাকবে। একটা সময় গিয়ে কি হবে বলো তো? একটা সময় গিয়ে এর ভ্যালু কিন্তু হচ্ছে আমার 1000-এর চেয়ে বড় হবে। তখন আমি কিন্তু আর লুপে থাকবো না, তখন আমি স্টেপ নাম্বার 7-এ এসে কি করব? আমার এসের ভ্যালুটা প্রিন্ট করে দিব, ঠিক আছে। তো এই যে তুমি এখন লিখে ফেলতে পারবা যে এই যে এর ভ্যালু 1000-এর বড় হলে তুমি ওকে কোথায় যেতে বলবা? স্টেপ নাম্বার 7-এ। ওকে, তাহলে এই যে স্টেপ নাম্বার 7 হয়ে গেলে তোমার কাজ শেষ। তাহলে তুমি হচ্ছে এরপর এন্ড করে দিবা। শেষ। এই হচ্ছে আমাদের কোড। ওকে, তো আমাদের এইটা হয়ে গেছে। এবার দেখো ঘ নম্বরে কি বলছে? উদ্দীপকের প্রোগ্রামটি ওয়াইল লুপ ব্যবহার করে বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ করো। অর্থাৎ ফরের জায়গায় ওয়াইল লিখতে হবে। তাহলে এটাও সহজ, এটা আমি এখানে দেখাই দিই। তো ফরের জায়গায় ওয়াইল লিখতে হলে কী করতে হবে বলো তো? এই যে তুমি যেই জায়গায় ফরে যেখানে হচ্ছে তুমি ভেরিয়েবলের ভ্যালু সেট করছো এটাকে বাইরে নিতে হয়, ওয়াইলের পাশে শুধু কন্ডিশনটা থাকে। আর এই যে তুমি যেখানে হচ্ছে মান বাড়াইছো ওইটাকে লুপের ভেতরে নিতে হয়। এটুকু করলেই ওয়াইল, ফর লুপ থেকে ওয়াইল লুপ চলে আসে, ঠিক আছে। তাহলে আমি পুরো কোডটা লিখি। হ্যাশ ইনক্লুড stdio
ডট এইচ, তারপরে আমার ইন্ট মেইন, তারপরে হচ্ছে ইন্ট এ এস ইকুয়াল টু 0। আচ্ছা এইবার কি বলছিলাম বলো তো, আমার এই যে আমার লুপের শুরুতে যেই ভেরিয়েবলের ভ্যালু সেট করে এটাকে বাইরে নিয়ে যেতে হবে, তাহলে এ ইকুয়াল টু 10 এটাকে আমি বাইরে নিয়ে গেলাম। আর ওয়াইলের পাশে থাকবে শুধু কন্ডিশন, এই যে ওয়াইল এ লেস অর ইকুয়াল টু 1000, আর তারপর লুপের ভেতরে আগের মতোই এস প্লাস ইকুয়াল টু এ। এই যে এক্সট্রা একটা জিনিস আসবে, সেটা হচ্ছে এই যে ইনক্রিমেন্টের পার্টটা হচ্ছে আমার লুপের শেষে হবে। দ্যাটস ইট, আমার ফর লুপ কিন্তু সাকসেসফুলি ওয়াইল লুপে কনভার্ট হয়ে গেছে। তাহলে বাকি কথা লিখে ফেলি। ফাইনালি রিটার্ন 0 অ্যান্ড দ্য কোড এন্ডস হিয়ার। এই তো শেষ। তাহলে আমাদের ঘ নাম্বারও কিন্তু শেষ, খুবই সহজ। ঠিক আছে, তো আমরা হচ্ছে ঘ নাম্বার করে ফেলেছি, আমাদের কোনো এক্সট্রা পেজ লাগেনি। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি। দেখো আমাদের প্রথমে বলছে এই কোশ্চেনে ভার্চুয়াল রিয়ালিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়, অ্যান্সার হচ্ছে 3D। কারণ তুমি ভার্চুয়াল রিয়ালিটিতে কিন্তু কৃত্রিম একটা দুনিয়ার স্বাদ নাও, তাহলে এটা অবশ্যই 3D হইতে হবে। রেজিস্টারে নতুন তথ্য রাখাকে কি বলা হয়, লোডিং। আর রেজিস্টার থেকে তথ্য বের করে আনাকে বলা হয় আনলোডিং। আচ্ছা এইখানে আমাদের বলছে এই যে এইখানে একটা আমাদের সার্কিটের চিত্র দিয়ে বলছে পি এর মান কত হবে। তাহলে আমরা এটা বের করি, চলো। পি এর মান কীভাবে বের করবা, এই যে তোমাকে এখানে ধাপে ধাপে যাইতে হবে। এই দেখো তুমি এর মান থেকে এখানে পাচ্ছ এবার, ঠিক আছে। তারপরে আমাদের এখানে একটা দেখো ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেটের একটা ইনপুট এবার, আরেকটা ইনপুট বি। তাহলে ন্যান্ড গেট, আচ্ছা ন্যান্ড গেট, হ্যাঁ ন্যান্ড গেট থেকে আমরা পাবো এবার বি হোল বার। ওকে, এরপর আমরা এই নর গেটের আউটপুটটা দেখি। এই নর গেটের ইনপুট একটা হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে সি, তাহলে আউটপুট হবে এ প্লাস সি বার। ওকে, লাস্টে একটা নর গেট আছে যেটার আউটপুট হচ্ছে পি, তাহলে নর গেটের একটা ইনপুট হচ্ছে এ বার বি হোল বার। এ বার বি হোল বারকে আমরা এইভাবে লিখতে পারি এ ডাবল বার প্লাস বি বার, অর্থাৎ এ প্লাস বি বার। ওকে, তো এখন আমরা কি করব, এই যে এ প্লাস বি বার আর এ প্লাস সি হোল বার এই দুটাকে যোগ করে আবার বার করব। এই এ প্লাস বি বার প্লাস এ প্লাস সি হোল বার এই দুটাকে যোগ করে আবার বার করলাম। এই তো, তাহলে এটাকে এখন সিম্পলিফাই করি, চলো। এ প্লাস বি বার প্লাস এ প্লাস সি হোল বার, এই যে এইটাকে একটা জিনিস এটাকে আরেকটা জিনিস ধরলে ডি মর্গানস রুল অনুযায়ী কী আসে, এ প্লাস বি বারের উপরে একটা বার আসে, আর এই প্লাসটা হয়ে যায় হচ্ছে তোমার অ্যান্ড অপারেশন, আর এ প্লাস সি হোল বার এটার উপরে আরও একটা বার আসে, এই যে। তাহলে আমরা ডি মর্গানসে ভেঙে ফেলছি। এবার দেখো তো কী আসে, এ প্লাস বি বার তার উপরে হোল বার, এটাকে আবার ডি মর্গানসে ভাঙলে এ বার ইন্টু বি এর মাথায় দুইটা বার ইন্টু এ প্লাস সি। তাহলে এখানে আসে দেখো এ বার ইন্টু বি ইন্টু এ প্লাস সি। তাহলে ভিতরে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে দেখো আসে এ বার ইন্টু বি ইন্টু এ প্লাস এ বার ইন্টু বি ইন্টু সি। এই যে আমাদের এখানে এই যে এ বার ইন্টু এ থাকার কারণে এই পার্টটা হয়ে যাবে 0, শুধু পরে থাকবে কি এ বার বিসি। তাহলে কই আছে দেখো এবার বিসি, এই যে অপশন সিতে আছে, তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। বলছে পি ইকুয়াল টু 1 হলে পি 1 কখন হবে, তাহলে যে একটু আগে যেটা লিখছো ইকুয়েশন ওটা আবার মনে করো। আমাদের পি এর মান কি আসছে, সরলীকরণ করে এবার বিসি, এবার বিসি আসছিল না পি এর মান, হ্যাঁ এবার বিসি। তাহলে এখন তুমি এখানে মান বসাও যে কোন মানের জন্য তুমি 1 পাও। তো খেয়াল করো বি আর সি কোনোটা 0 হইলে কিন্তু আমি কখনো কি পাবো না, বি আর সি কোনোটা 0 হলে আমি কখনো পি এর মান 1 পাবো না। তাহলে যেখানে সি 0 আছে এটা হবে না, এখানে বি 0 আছে এটা হবে না, এখানে বি 1 সি 1 আছে, তাহলে এটা হইতে পারে। বাট দেখো এর মান 1, এর মান 1 হলে এবার আবার 0, তাহলে এটাও কিন্তু আমাকে কি দিবে না, এটা আমাকে 1 দিবে না, শুধু এই যে লাস্টেরটা 1 দিবে আমাকে, বসাই দেখতে পারো। বলছে দশমিক সংখ্যা 12 এর 2's কমপ্লিমেন্ট কত, খুবই সহজ। তাহলে তুমি কি করবা, শর্টকাট অ্যাপ্লাই করবা। 12-র আগে তুমি বাইনারি বের করো। আচ্ছা আমাদের রেজাল্ট কয় বিটে দেওয়া আছে খেয়াল করো, 8 বিটে। তাহলে আমরা 12-র বাইনারিটাও 8 বিটে লিখবো। তো এটা তো খুবই সহজ। তুমি 12কে যদি বাইনারিতে লেখার চেষ্টা করো, তুমি এখানে 8421 অ্যাপ্লাই করো, তাহলে এই যে
12 বাইনারি হবে 1100, তার আগে এক্সট্রা 4টা জিরো, এই যে এইটা। তাহলে আমি লিখে ফেলি 4টা জিরো, তারপর 1100, এই তো। তাহলে এইবারে এটাকে একবারে টুস কমপ্লিমেন্টে নেওয়ার শর্টকাটটা অ্যাপ্লাই করো। শর্টকাট অনুযায়ী আমাদের একদম ডানের ওয়ান কোনটা, এই যে। তাহলে এইটার আগ পর্যন্ত আমরা সবগুলোকে বাম দিক থেকে কি করব, উল্টায় দিব। এই যে 4টা জিরোর জায়গায় 4টা ওয়ান, আর এখানে একটা ওয়ানের জায়গায় 0, আর বাকি 100 অ্যাজ ইট ইজ বসে যাবে। হ্যাঁ, এই 3 ডিজিটের কিন্তু কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, মানে রুলটা হচ্ছে আমাদের এই যে ডান দিক থেকে প্রথম যেই ওয়ানটা আছে, এই ওয়ানটাকে আইডেন্টিফাই করার পর এই ওয়ানের বামের যতগুলো ঘর আছে ওইগুলোকেই শুধুমাত্র উল্টাবো, আর বাকি ডান পাশের এই ডিজিটগুলো অক্ষত থাকবে। তাহলে কত আসে, 4টা 10100, এটা হচ্ছে রেজাল্ট। কোথায় আছে দেখো, এই যে আমাদের ডি নাম্বারে দেখো 4টা 10100, এই যে এটা অ্যান্সার। এরপর বলছে দেখো, দুইটা সংখ্যার পার্থক্য হেক্সাডেসিমালে 1f, প্রথম সংখ্যাটা দশমিকে 58 হলে দ্বিতীয় সংখ্যাটা কত। তাহলে হেক্সাডেসিমালে পার্থক্য দিছে, আমার প্রথম সংখ্যাটা ডেসিমালে দেওয়া, দ্বিতীয় সংখ্যাটা কত। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটু বলি এটা কি করছে। এই যে আমার ডেসিমালে একটা সংখ্যা আছে 58, এখান থেকে দ্বিতীয় একটা সংখ্যা বাদ দিছি, এটা কত সেটা আমরা জানি না, এটাকেই আমাদের বের করতে হবে বাইনারিতে। আচ্ছা, তো আপাতত ধরে নাও এটা একটা বক্স, এই যে 58 থেকে একটা বক্স বাদ দিছি, বাদ দেওয়ার পর যেই রেজাল্টটা আসছে ওইটা হেক্সাডেসিমালে কত, 16, 1f হেক্সাডেসিমালে 1f। তাহলে দেখো আমরা একটু যদি সাইড চেঞ্জ করি, আমরা এই বক্সের জায়গা আমরা এই বক্সের জায়গায় কি লিখতে পারি, এই দেখো বক্স একটু সাইড চেঞ্জ করছি, এটাকে ওই পাশে নিতেছি আর এটাকে এই পাশে আনতেছি, এই যে। অর্থাৎ আমরা এই 58 থেকে হেক্সাডেসিমালের 1f বাদ দিলে যেই সংখ্যাটা পাবো ওইটাই হচ্ছে আমাদের এই রেজাল্ট। তো এটা যেহেতু এমসিকিউ এর, তুমি এটা ক্যালকুলেটারে ডিরেক্ট করতে পারো। ক্যালকুলেটারে যদি ইউজ ক্যালকুলেটার, আমি এটা বলি তোমাকে, এটা তুমি টাইম নষ্ট করবা না হাতে হাতে করার জন্য, এটার জন্য ইউজ ক্যালকুলেটর। তো তুমি কি করবা, তুমি হচ্ছে 58কে প্রথমে, এই যে আমার কাছে তোমার হচ্ছে আছে 991 ইয়েস, তো আমি এটা দিয়েই করতেছি। আমি 58কে প্রথমে করব কি, এটাকে হচ্ছে আমি বাইনারিতে নিয়ে যাব। এই যে বাইনারিতে নিলে কত আসে আমি লিখে দিচ্ছি। 58 থেকে বাইনারিতে নিলে আসে হচ্ছে তোমার 0011, তারপরে আসে 1010, এই তো। এটা হচ্ছে আমার 58 বাইনারি। এরপর 1f যেটা আছে এটার বাইনারি করো, এটা মুখে মুখেও করতে পারি। 1f এর বাইনারি, 1 এর 4 বিট বাইনারি হচ্ছে 0001, আর f এর 4 বিট বাইনারি হচ্ছে 1111, এই তো। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, আমাদের 1f এর বাইনারি। এইবার বিয়োগ করে দাও, সরি, এবার একটা থেকে আরেকটা বিয়োগ করো। তো এটা আমি ক্যালকুলেটরে করতে পারি, আমি করে দিচ্ছি। এটা হচ্ছে তোমার আসতেছে 1 বিয়োগ করার পরে কত আসতেছে আমি একবারে লিখি, ওকে। বিয়োগ করার পর আমাদের রেজাল্টটা আসতেছে হচ্ছে তোমার 00, চারটা 0, তারপরে সরি এটা আসতেছে হচ্ছে তোমার 111010 হচ্ছে আমাদের উপরেরটা থেকে আমরা নিয়েছি, আর নিচেরটা থেকে আমরা নিয়েছি হচ্ছে 011, হ্যাঁ 1111। তাহলে আমাদের এটা আসতেছে রেজাল্ট। আচ্ছা, আমি যদি জাস্ট তোমার 0 বাদ দিয়ে লিখি, তাহলে রেজাল্টটা আসতেছে হচ্ছে 11, 3টা 01, তারপর হচ্ছে তোমার 1011, এই হচ্ছে আমাদের বিয়োগফল। এটা ক্যালকুলেটরে বের করছি, তোমরাও করতে পারবা এমসিকিউ যেহেতু। তাহলে দেখো তো এটা কোথায় আছে, আমাদের মনে হয় যে বাম পাশের এই 3টা 0 বাদ দিয়ে খুঁজতে হবে রেজাল্ট। তাহলে আমরা সেটাই যদি করি,
এই যে এই 3টা জিরো বাদ দিয়ে খোঁজো তুমি রেজাল্ট, এই 3টা জিরো বাদ দিয়ে রেজাল্ট খোঁজো। 1 1 0 1 1 কোথায় পাও দেখো, 1 1, এই যে 1 1 0 1 1, এই যে অপশন নেই, এটাই অ্যান্সার, শেষ। এরপর বলছে এক্স এর একটা ডিজিটাল সিগন্যাল ওয়েব কোন লজিক গেটের অনুরূপ। আচ্ছা, তো আমাদের এর একটা ইনপুট, বি এর একটা ইনপুট দেওয়া আছে, আর এক্স এর আউটপুট দেওয়া আছে। মানে বেসিক্যালি এ আর বি এই দুইটা জিনিসকে তুমি কোনো একটা জায়গায় ইনপুটের, আচ্ছা কোনো একটা লজিক গেটে ইনপুট হিসাবে পাস করছো, এই লজিক গেটটা কি আমরা জানি না। তারপর এখান থেকে আমাদের এক্স প্রডিউস হয়েছে, বুঝতে পারছো? তো এক্স এর আউটপুটটা কীরকম সেটা দেওয়া আছে, ঠিক আছে? আমাদের এর ইনপুটের উপর, এ আর বি এর ইনপুটের উপর বেস করে এক্স এর আউটপুটটা কীরকম আসছে ওটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের গেস করতে হবে যে এক্স যেই লজিক গেটটার জন্য আউটপুট সেটা আসলে কোন লজিক গেট ছিল, ঠিক আছে? এটা কীভাবে করবা দেখো, খুবই সিম্পল। তুমি হচ্ছে এই যে এইগুলোকে বলা হয় টাইমিং সিগন্যাল বা আমাদের ক্লক পালস। তো এই ক্লক পালসের জন্য তুমি হচ্ছে বাইনারি ভ্যালুটা লেখার চেষ্টা করবা। কীভাবে লিখবা, এই দেখো, এই যে তুমি দুইটা পাশাপাশি দাগের মাঝখানের যেই ভ্যালুটা পাচ্ছ এইটা হচ্ছে তোমার একটা বাইনারি ডিজিটকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? এই যে আমাদের এই ভ্যালুটা একটা বাইনারি ডিজিটকে রিপ্রেজেন্ট করবে। এই যে আমাদের গ্রাফ হিসাবে যদি চিন্তা করি, যে আমাদের এই উপরের যেই দাগটা আছে এটা একটা ভ্যালু রিপ্রেজেন্ট করবে। তো মনে রাখবা তোমার গ্রাউন্ড লেভেলে যদি কোনো দাগ থাকে তাহলে ওইটা রিপ্রেজেন্ট করে 0, আর উপরে কোনো যদি দাগ থাকে ওইটা রিপ্রেজেন্ট করে 1, ঠিক আছে? তাহলে আমরা এই যে ভ্যালুগুলো লিখে ফেলি। দেখো এটা হচ্ছে আমাদের 1, এটা 1, এটা 0, এটাও 0, এটা 1, এই তো আমাদের এই হচ্ছে 5টা ভ্যালু যেটা এখানে দেখানো আছে। তুমি চাইলে আগেরগুলোও নিতে পারো, ঠিক আছে? আগেরগুলোও নিতে পারো, যে এইটা 0, এটাও 0। আচ্ছা, তো আমরা এরপর যদি পরেরগুলো লেখার চেষ্টা করি, দেখো এই যে এখানে এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এটা 0। ওকে, তাহলে ইনপুটগুলো কী দাঁড়াচ্ছে, আমি ইনপুটগুলো লিখে ফেলি, একটা ট্রুথ টেবিল করে লিখে ফেলি। এ বি আর আমাদের আউটপুট হচ্ছে এক্স। তো ইনপুট কী কী দাঁড়াচ্ছে দেখো, আমাদের ইনপুট দাঁড়াচ্ছে, এই যে আমরা 0 বাদ দিই, এই 0 বাদ দিয়ে লিখি 1 1 0 0 1, 1 1 0 0 1। আচ্ছা, আর বি এর জন্য 0 1 1, তারপরে তোমার দুইটা 0। আচ্ছা, এবার আউটপুটগুলো লিখি, চলো। এই দেখো আউটপুট, এক্স এর আউটপুট শুরুতেই যে এইটুকু সময়ের জন্য 0 ছিল, এরপরে 1, এরপরে 0 0 0। ওকে, তাহলে আমাদের আউটপুটগুলো আসছে 0 1 0 0 0। ওকে, তাহলে এইখান থেকে এখন তোমার এক্স এর লজিক গেটটাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা একটু দেখি কিভাবে প্যাটার্নটা তৈরি হচ্ছে। দেখো এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, তখন আমার এক্স 0। তারপর তোমার এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, তখন এক্স এর ভ্যালু 1। আর দেখো আমার যখন কোনো একটা 0 থাকতেছে তখনই আমার কি হচ্ছে, এক্স এর ভ্যালু 0 আসতেছে। যখন আমার এ বি দুইটা একসাথে তোমার 1 আসতেছে তখন কেবলমাত্র আমার এক্স এর ভ্যালু 1 আসছে। তার মানে এটা কী বোঝাচ্ছে, এই যে এক্স এর আউটপুটটা আসছে তোমার এ আর বি এর অ্যান্ড অপারেশন থেকে, দ্যাটস ইট। তার মানে এটা একটা কী ছিল, অ্যান্ড গেট ছিল, যার ভেতর দিয়ে তুমি তোমার এই এ আর বি ইনপুটকে পাস করছো। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ভারতীয় আর চীন, তাহলে অ্যান্সার হবে আমাদের বি। তারপরে বলতেছে দেখো আমাদের পরের কোশ্চেনে মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক বিট। প্রোগ্রাম লেখার নিয়মকানুনকে বলে হচ্ছে কি বলতো, সিনট্যাক্স। দুটি স্ট্রিংয়ের মধ্যে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন ফাংশন ব্যবহার করা হয়? দুইটা স্ট্রিংয়ের মধ্যে কে বড় কে ছোট এটা বের করার জন্য হচ্ছে আমরা strcmp ফাংশন ইউজ করি। এই প্রোগ্রামের আউটপুট বের করতে হবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। এ একটা ভেরিয়েবল, এস একটা ভেরিয়েবল, এস এর মান 0, এর মান 1 থেকে 5 পর্যন্ত গেছে, এর ভ্যালু প্রত্যেকবার 1 করে বাড়ছে, আর লুপের ভেতরে দেখো এস এর সাথে এর ভ্যালু যোগ হয়েছে। তাহলে দেখো এস এর ভ্যালু শুরুতে 0, তারপর আমরা লুপের ভেতরে এস এর সাথে 1 থেকে 5 পর্যন্ত যোগ করব। তাহলে যে 1 2 3 4 5 এইভাবে যোগ হবে, হয়ে তারপরে এস এর ভেতরে চলে আসবে ভ্যালু। তাহলে এটা বের করেই দেখতে পারবা এটা কত আসে, 5 × 6/2, অর্থাৎ এটা আসে হচ্ছে 15। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। এখানে বলছে দেখো এর কোন মানের পরিবর্তনে আউটপুট 6 হবে। হ্যাঁ, এর কোন মানের পরিবর্তনে আউটপুট 6 হবে। তাহলে তুমি এটা কীভাবে করবা, অপশন টেস্ট করবা। এইটাই, এই যে তোমার ইনিশিয়াল মানটা কত ধরলে আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কত করে করলে হচ্ছে আউটপুট তোমার
6 আসে, এটা তুমি অপশন টেস্ট করবা। তাহলে আমরা এর মান শুরুতে 1 যদি রাখি আর 2 করে যদি বাড়াই, তাহলে এস এর ভেতরে কী কী আসে? শুরুতে আসে 1, তারপরে 2 বেড়ে 3, তারপরে আরও 2 বেড়ে 5। এই যে এটা কি আমাকে 6 দিবে না, তাহলে অপশন এ হবে না। অপশন বি এর জন্য এর ভ্যালু 2 রাখবো শুরুতে আর এর ভ্যালু 1 করে বাড়াবো। তাহলে এস এর ভেতরে কী কী আসে দেখো, প্রথমে এর ভ্যালু 2টা যোগ হবে, এরপরে 1 বেড়ে 3, এরপরে 4, 5, এটাও হবে না, অনেক 6-এর অনেক বেশি। সি দেখি, এর ভ্যালু 2, এর ভ্যালু 2 করে বাড়াবো, তাহলে এস এর ভেতরে শুরুতে যোগ হবে 2, তারপরে 2 বেড়ে 4 আসবে, 4 যোগ হবে, এরপর 2 বেড়ে 6 হবে, বাট 6 কিন্তু যোগ হবে না, কারণ এই যে তুমি কন্ডিশন দিয়ে রাখছো যে এস এর সাথে এর ভ্যালু যোগ করার জন্য এর ভ্যালুকে অবশ্যই 5-এর ছোটো বা সমান হতে হবে। তাহলে এই যে আমাদের 4 পর্যন্তই কিন্তু যোগ হবে, তাহলে আমরা ফাইনালি এখানে 6 পেয়ে যাবো। সেই যে এইটাই কারেক্ট। এইভাবে যদি আমরা আমাদের লুপ স্টার্ট করি তাহলে আমাদের এস এর ভেতরে ফাইনালি 6 আসবে। এখানে বলছে দেখো আর এর ভ্যালু 0, এস এর ভ্যালু 0 হলে নিচের কোনটা সঠিক? তো আর এর ভ্যালু 0 দিছো তুমি, এস এর ভ্যালু তুমি 0 পাঠাইছো, কোথায় পাঠাইছো? যে আর এর ভ্যালু পাঠাইছো উপরের নর গেটে, এস এর ভ্যালু পাঠাইছো নিচের নর গেটে। এটা একটা ল্যাচ, এটাকে বলা হয় একটা ল্যাচ, এটা একটা ল্যাচ। তো ল্যাচের ক্ষেত্রে তোমাদের এই যে আউটপুটগুলো কীভাবে বের করতে হয় খেয়াল করো। আমরা কিউ কীভাবে বের করবো? উপরের আউটপুট এটা বের করব হচ্ছে, দেখো উপরের আউটপুটটা কীভাবে আসতেছে, যে আর তার সাথে যে নিচের আউটপুটটা নর করে আসতেছে। তাহলে আমরা কিউ সমান লিখবো হচ্ছে আর প্লাস আমাদের পি, মানে নিচের আউটপুট এইটার নর। তাহলে আর তো 0, তাহলে কিউ সমান কী চলে আসতেছে? পি বার, শেষ। একইভাবে তুমি নিচেরটাও বের করতে পারো, দরকার নেই। আমি কিউ আর পি এর মধ্যে রিলেশন পেয়ে গেছি, কিউ হচ্ছে আমার পি বার। এই যে এইটাকে এখন কাজে লাগাবো। দেখো আমি এই অপশনগুলো টেস্ট করব এখন। যত জায়গায় কিউ আছে কিউ এর জায়গায় পি বার বসাবো। তাহলে এই যে কিউ এর জায়গায় পি বার বসাই, দেখি আমার ঠিক রেজাল্ট আসে কিনা। এই দেখো কিউ এর জায়গায় পি বার বসাইলাম, কারণ আমি অলরেডি জানি কিউ সমান পি বার হবে। তো কিউ এর জায়গায় পি বার বসাইলে 1 আসার কথা ছিল না, পি প্লাস পি বার 1 হয় আমরা জানি, বাট এখানে 0 দিছে, তার মানে এটা কারেক্ট না। এরপরে কিউ এর জায়গায় পি বার বসাইলাম, পি ইন্টু পি বার 0 হওয়ার কথা, বাট দেখো এখানে 1 দিছে, তার মানে এটাও কারেক্ট না। আবার 3 নম্বরে কিউ এর জায়গায় পি বার বসাই, বা তুমি এইভাবে বলতে পারো পি এর জায়গায় আমরা কিউ বার বসাই, একই কথা। হ্যাঁ, এই যে কিউ এর জায়গায় পি বার, অথবা আমরা বলতে পারি কিউ এর জায়গায় পি বার, একই কথা। তাহলে কি আসতেছে? কিউ বার ইন্টু কিউ বার, যেটা হচ্ছে তোমার কত আসবে? কিউ বার, আর পি বার ইন্টু পি বার, যেটা করলে আসবে কত? আমার পি বার। তাহলে কিউ বার প্লাস পি বার আসতেছে। এখন এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করি। দেখো পি বারের জায়গায় কী লেখা যায়? পি বারের জায়গায় কিন্তু আমরা আবার কিউ লিখতে পারি, ওই যে পি বারের জায়গায় কিউ লিখতে পারি। তাহলে এই যে কিউ বার প্লাস কিউ, যেটা সমান 1 আসার কথা, এবং এখানে কিন্তু এই যে 1ই লিখছে ডান পাশে, তাহলে এটা ঠিক। তাহলে আমাদের এটা ঠিক আছে। এইবার দেখো বলছে এই সিগন্যালের সমকক্ষ বাইনারি মান লিখতে। তো আমরা একটু লেখার চেষ্টা করি। আমি কি বলছিলাম, যে তুমি যদি সিগন্যাল গ্রাউন্ড লেভেলে দেখতে পাও, এটা 0 ধরবা, আর আপার লেভেলে দেখতে পাইলে 1 ধরবে। যে এটা গ্রাউন্ড লেভেলে আছে 0, এটাও গ্রাউন্ড লেভেলে 0, এটাও গ্রাউন্ড লেভেলে 0, এটাও আপার লেভেলে 1, এটাও আপার লেভেলে 1। তার মানে আমাদের এই সিগন্যালের সমকক্ষ বাইনারি মান দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 0 0, 3টা 0, তারপরে 2টা 1। আচ্ছা, আগে পিছিয়ে ওই দুটাও লিখতে হবে, নাহলে দেখবো এখানে কয় বিট দিয়ে অ্যান্সার দেওয়া, 3 বিট, 3 বিট, 1 বিট, 7 বিট, 7 বিট পুরো করতে হবে। তার মানে যে আগে পিছিয়েও দুটো লিখতে হবে। তাহলে যে আগে একটা উপরে আছে তার মানে 1, পরেরটা নিচে আছে তার মানে 0। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে 1,000,000, তারপরে 110। এই যে অপশন এতে আছে 1,000,000,110। এরপর বলছে এখানে আমাদের একটা কোড আছে, কোডের মধ্যে কোনটা ভেরিয়েবল ডিক্লারেশন। তো মনে রাখবা, ভেরিয়েবল ডিক্লারেশন মানে হচ্ছে তুমি যেখানে প্রথম ভেরিয়েবলটাকে তুমি হচ্ছে তৈরি করো। তাহলে এই যে ভেরিয়েবলটা তৈরি করতেছি হচ্ছে আমরা এই যে এই লাইনে ইন্ট আই। বলছে এই একই প্রোগ্রামকে ফর লুপের পরিবর্তে কিভাবে বাস্তবায়ন করা যাবে, অর্থাৎ লুপ মেকানিজমটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ফর লুপ বাদে। এই ইফ আর গোটুর সাহায্যে কিন্তু আমরা চাইলে লুপের কাজ করতে পারি, তাহলে এটা অবশ্যই করা যাবে। ইফ এলস দিয়ে করা যায় না, আর ডু ওয়াইল দিয়েও লুপের কাজ করা যায়। তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন বি। বলছে সি ভাষার সঠিক চলক কোনটা? সঠিক চলক হচ্ছে যেগুলো চলকের নিয়ম কানুন মানে। এইটাই একমাত্র মানে নাই, কারণ এখানে স্পেস আছে, স্পেস কিন্তু অ্যালাউড না, তাহলে এটা হবে না। এটা বাদে বাকি দুইটা ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন বি। এখানে বলছে নিচের কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট দেয়? এটা হচ্ছে আমাদের এই যে ডিকোডার।
ডিকোডার এই কাজ করে। 8 বিটের ASCII কোড কোনটা? আমাদের ASCII ইপসিডিক দুইটাই কিন্তু 8 বিট আছে। ASCIIর দুইটা ভেরিয়েশন আছে, ASCII 7 ASCII 8। তো ASCIIর 8 বিট আছে, আর ইপসিডিক এটা 8 বিট, আর বিসিডি হচ্ছে 4 বিট। তাহলে এটা হবে না অ্যান্সার, অপশন হচ্ছে আমাদের এ অ্যান্সার। ওকে, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি সলিউশনটা ক্লাসটা তোমাদের জন্য উপকারে আসবে। তো আমাদের সামনে আবারও এরকম সলিউশন ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।